এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প বৃষ্টিমাখা বাঁশবাগানে। রিকশাওয়ালার ভূমিকায় আমাদের অত্যন্ত প্রিয় লেখক প্রয়াত সাগর কুমার পাঠক। মিঠুর ভূমিকায় সুপ্রজা। মিঠুর শ্বশুরের ভূমিকায় সুমিতেন্দ্র। মিঠুর বর ও গল্প পাঠে আমি প্রত্যয়। This video is sponsored by the members of 221B Harrison Road. হুলাধুরি স্টেশনে এসে ট্রেন থামল রাত 10টায়। গ্রামেগঞ্জে এই সময়টা গভীর রাত। স্টেশন চত্বর সম্পূর্ণ ফাঁকা। কোনো চায়ের দোকান অবধি খোলা নেই। দূরে স্টেশন মাস্টারের ঘরে টিমটিম করে বাতি জ্বলছে। বৈশাখের পচা গরমে আমার তখন নাজেহাল অবস্থা। ট্রেন থেকে যখন নামলাম তখন নিজেকে ভেজা কাক মনে হলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা। গুমোট গরমের মধ্যে লোকাল ট্রেনে রাত বিরেতে ছুটোছুটি করা কারই বা পোষায়। কিন্তু বিপদ তো আর গরম শীত মেনে আসে না। আমাকেও বিপদে পড়েই আসতে হয়েছে এই হুলাধুরিতে। শিয়ালদা থেকে বেশ অনেকক্ষণের রাস্তা পেরিয়ে এখানে এলাম। স্টেশনের বাইরে এসে ভ্যান বা রিক্সা কিছুই চোখে পড়ল না। যতদূর মনে পড়ছে এই স্টেশন থেকে আমার পিসির বাড়ি প্রায় ঘন্টা খানেকের হাঁটা পথ। আজ থেকে 12 বছর আগে পিসির বাড়ি এসেছিলাম পিসে মশাই মারা যাওয়ার সময়। তারপর আর এখানে আসা হয়নি। আমার মা বাবা এই বিষয়ে একটু অবাক হয়েছিল। আসলে ছোট থেকেই আমার পিসির বাড়ির প্রতি খুব টান ছিল। তার কারণ ছিল মিঠু। পিসিদের এক ঘর পরেই একটা ছোট পরিপাটি একতলা বাড়িতে থাকতো মিঠুদের পরিবার। মিঠু বয়সে আমার থেকে ছোট হলেও সে ছিল ছোটবেলার খেলার সাথী। একসাথে কত মজা করেছি, আনন্দ করেছি। কৈশোর থেকে যৌবনে এসেছি। পিসে মশাইয়ের মৃত্যুর সময় যখন আমি এই গ্রামে এসেছিলাম তখন মিঠু আমার কাছে এসে বলেছিল ওর বাড়ির লোক ওর বিয়ে ঠিক করে দিচ্ছে। তখন আমি এমএ পড়ছি। আজকালকার স্মার্ট ছেলেদের মতো আমার মাথায় তখন অত পরিণত বুদ্ধি ছিল না। তাই বুঝতে পারিনি এই খবরটা দেওয়ার সময় মিঠুর চোখে কেন জল জমেছিল। আমি বলেছিলাম, বাহ, খুব ভালো খবর। তুই বোকার মতো কাঁদছিস কেন? বরকে পছন্দ হয়নি বুঝি? মিঠু সেদিন কোনো কথা না বলে চলে গিয়েছিল। কিছুদিন পর আমিও কলকাতায় ফিরে এসেছিলাম। মায়ের কাছে শুনেছিলাম মিঠুর বিয়ে হয়েছে পটলডাঙ্গার এক বড় আড়তদারের ছেলের সঙ্গে। মিঠুর প্রসঙ্গ সেখানেই শেষ হয়েছিল। মনের হাজার স্মৃতির ভিড়ে মিঠুর স্মৃতিটাও চাপা পড়ে গিয়েছিল আস্তে আস্তে। তবুও কোনোদিন আর এখানে আসতে ইচ্ছে করত না।
তারপর আজ 12 বছর কেটে গেছে, আমার বিয়েও হয়েছে। আজ এখানে আসতে আমি এক প্রকার বাধ্য হয়েছি। আজ টেলিফোন করে পিসিমাদের বাড়ির কাজের লোক জানালো পিসিমার ভারী অসুখ। বাবা মায়ের পর অভিভাবক বলতে এখন তিনিই বর্তমান। তাই সন্ধ্যাবেলা ট্রেন ধরে চলে এলাম এই হুলাধুরিতে। স্টেশনের বাইরে এসে যখন বোকার মতো দাঁড়িয়ে রয়েছি, তখন দূর থেকে একজন মানুষকে এই দিকেই আসতে দেখলাম। খাটো ধুতি আর ছেঁড়া গেঞ্জি পরে, মাথায় একটা বিশাল বোঁচকা তুলে একটা লোক স্টেশনের দিকেই আসছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, তুমি কি এই গ্রামেই থাকো? আগে দাদা, আচ্ছা, সরকার বাড়ি এখান থেকে কিভাবে যাব বলতে পারবে? সরকার বাড়ি ও তো এখান থেকে অনেক দূর বাবু। আপনাকে ভোর অবধি অপেক্ষা করতে হবে, তবেই যদি রিক্সা পান। কিন্তু আমায় আজ রাতেই ঢুকতে হবে যে, হেঁটে যাওয়া যাবে না? মানে কোনো শর্টকাট রাস্তা নেই? কি রাস্তা? মানে তাড়াতাড়ি পৌঁছানো যায় এমন কোনো রাস্তা আছে? আছে তো বাবু, কিন্তু এই রাস্তাটা ভালো না। এই রাস্তায় তেনাদের বাস আছে। তেনারা আবার কারা? আমরা দাদা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা রাত বিরেতে তেনাদের নাম নিই না। তুমি কি ভূতের কথা বলছো? চুপ 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 করছেন কি? রাতে তেনাদের নাম নিতে নেই। বেশ, ভূত ধরলে আমাকে ধরবে। তুমি আমাকে একটু রাস্তাটা বলে দাও দেখি। কিন্তু দাদা, আরে বাবা, বলো না, ও সব আমি বুঝে নেবো। এই যে দাদা, এখান থেকে সোজা নাক বরাবর খানিকটা গেলে দেখবেন রাস্তাটা দুদিকে চলে গেছে। বাঁদিকে একটা খালপাট দেখা যাবে, ওটা ধরবেন না। ডান দিকে যাবেন, ডান দিকের পথে কিছু দূর এগিয়ে দেখবেন একটা রাস্তা ডান দিকে চলে গেছে, ওই দিকে কদমতলা। ওই রাস্তাটা ধরবেন না, সোজা এগিয়ে যাবেন, একটা বাঁশ বাগান পড়বে। সেই বাঁশবন পেরিয়ে একেবারে কুমারপাড়ার মুখে গিয়ে পড়বেন। ওখান থেকে একটু এগোলেই দেখবেন সামনে সরকার বাড়ি। তবে বাঁশবনটা কিন্তু বেশ বড়, আর ওখানেই তেনাদের বাস। গ্রামের লোকেরা বলে রাত বিরেতে ওই বাঁশবনে কারোর কান্নার শব্দ পাওয়া যায় দাদা। কি জানি, লোকটার কথা বলার ধরনটাই এমন ছিল বোধহয় যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি লোকটাকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে পড়লাম। কিছু দূর এগিয়ে স্টেশনের পথ শেষ হলো। এই 12 বছরে এলাকার রাস্তাঘাট বেশ অনেকটাই পাল্টে গেছে। স্মৃতি হাতড়ে আমি কিছুই মিলিয়ে উঠতে পারছি না। পরিবেশের গুমোট ভাবটা আরও বেড়েছে। আকাশে লাল চেরা চেরা মেঘের আনাগোনা চোখে পড়ল। মনে মনে প্রমাদ গুনলাম, গরমে কাহিল হয়ে পড়লেও সমস্যা নেই, কিন্তু বৃষ্টি হলে এই গ্রামের রাস্তায় হাঁটা সম্ভব নয়। তার উপর সঙ্গে একটা ছাতাও নেই। কি যে করি, দুশ্চিন্তা করতে করতেই রিক্সাওয়ালার নির্দেশ মতো পৌঁছালাম বাঁশবনের সামনে। এই রাস্তাটা দেখে আমার মনে পড়ল, ছোটবেলায় এই পথে বহুবার এসেছি মিঠুর সঙ্গে, কিন্তু তখন বাঁশবনটা এত গভীর ছিল না। আমরাও এখানে আসতে ভয় পেতাম। সঙ্গে একটা টর্চ ছিল, সেটা জ্বালিয়ে আমি বাঁশবনের ভেতরে প্রবেশ করলাম। বনে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মেঘের গুড়গুড় শব্দ ভেসে এলো। মৃদু ঠান্ডা শীতল হাওয়া বইতে শুরু করলো। সর্বনাশ, বনের মধ্যে রাত বিরেতে আবার ঝড় বৃষ্টি সামলাতে হবে নাকি?
তাড়াতাড়ি পা চালাতে শুরু করলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমায় পৌঁছতেই হবে পিসির বাড়ি। পায়ের তলায় শুকনো পাতা দুমড়ে মুচড়ে আমি এগিয়ে চললাম। এমন সময় আকাশের দক্ষিণ পশ্চিম কোণে দেখতে পেলাম বিদ্যুতের ঝলক। আর কি, কিছুক্ষণের মধ্যেই আগমন ঘটল দমকা বৃষ্টি। বৃষ্টি বলা ভুল, একেবারে ঝড় যাকে বলে। অনাহুত এলোপাথারি ঝোড়ো হাওয়ায় বাঁশ গাছগুলো মাথা সমেত সর্বশরীর তুলিয়ে দিচ্ছে। ঝড়ের রাতে এরকম বন জঙ্গল দিয়ে যাওয়া খুবই বিপজ্জনক, কিন্তু আমি থামলাম না। কোথায় বা থামব? এই বনের মধ্যে আমার সঙ্গী বলতে এই লম্বা লম্বা বাঁকা বাঁকা বাঁশ গাছগুলো ছাড়া আর কেউ নেই। কি মরতে যে আজ রাতে বেরিয়েছিলাম ভগা জানে। নিজেকেই নিজে গালমন্দ করতে করতে মরিয়া হয়ে হাঁটতে লাগলাম। এমন সময় বাতাসের শনশন শব্দ, বিদ্যুতের ঝলকানি ও বাজের চোখ রাঙানি গর্জনের সঙ্গে যুক্ত হল একজনের কান্নার শব্দ, করুণ অথচ তীব্র, অসহায় অথচ দৃঢ় ক্রন্দন ধ্বনিটি কোনো মহিলার। এত রাতে বনের মধ্যে থেকে মহিলার কণ্ঠস্বর কি করে আসে? শব্দটা অনুসরণ করে সবে সেই দিকেই যাচ্ছি, হঠাৎ মনে পড়ে গেল লোকটার সেই কথা। এই বাঁশবন থেকে রাতের বেলা কারোর কান্নার শব্দ শোনা যায়। লোকে বলে সেই কান্না কোনো মানুষের নয়। সর্বনাশ! গভীর রাত, ঝড় বৃষ্টি, বাঁশবন, আমার সঙ্গে ভূত। হে ভগবান, আর কি দুর্ভোগ লেখা আছে আজ কপালে কে জানে। রাম নাম করতে করতে সেই কণ্ঠে পাত্তা না দিয়ে আবার এগিয়ে পড়লাম। কিন্তু এমন সময় সেই মহিলার কণ্ঠস্বর কান্না থেকে আর্তনাদে পরিণত হলো। প্রচণ্ড যন্ত্রণা থেকে মুক্তির আশায় কেউ চিৎকার করে কাঁদলে এইভাবেই আর্তনাদ করে ওঠে। তাহলে কি সত্যি কেউ বিপদে পড়েছে? আমার মন খুব অস্থির হয়ে উঠল। কলকাতায় সড়ক পথে যাতায়াত করতে করতে কত মানুষের বিপদে আপদে মুখ ঘুরিয়ে নিতে হয়েছে অহেতুক ঝামেলার ভয়। অথচ এই গভীর রাতে ঝড় বৃষ্টির সময় অচেনা কারোর আর্তনাদে মনটা এত খারাপ লাগছে কেন? না, একবার সেই দিকে যাওয়া উচিত, যদি সত্যি কারোর বিপদ হয়ে থাকে। আমি কান্নার স্বর অনুসরণ করে আমার রাস্তা ছেড়ে সেই দিকে এগিয়ে গেলাম। বাঁশবনের মধ্যে দিয়ে হাঁটা পথ ধরে ধীরে ধীরে কোনো মতে ঝুঁকে পড়া সরু সরু ডালপালার থেকে মাথা বাঁচিয়ে এগোতে লাগলাম। ধীরে ধীরে সেই কান্নার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে দেখে বুঝতে পারলাম আস্তে আস্তে আমি সেই শব্দের কাছাকাছি যাচ্ছি। মনে মনে ভাবলাম একটু গায়ত্রী টায়ত্রী জপলে বোধহয় মনোবলটা খানিক বাড়বে। কিন্তু পরক্ষণেই বুঝলাম নিয়মিত অনুশীলনের অভাবে সেটা আমার ঠিকঠাক মনে পড়ছে না। এবার কি করি? চট করে মাথায় এলো ছোটবেলায় ভয় পেলেই ঠাম্মার শেখানো একটা ছড়া আওড়াতাম। এখনো বিড়বিড় করে সেই ছড়াটাই কাটলাম। ভূত আমার ভূত, পেতনি আমার ছি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ছি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? নিজেরই হাসি পেল। রাম লক্ষণ বুকে আছে, মনে মনে নিজের অযথা ভয়ের জন্য
নিজেকে শাসন করলাম। বনের বেশ অনেকটাই গভীরে চলে এসেছি। এমন সময় কান্নার স্বরটা আরও পরিষ্কারভাবে আমার কানে এলো। ঝোড়ো হাওয়া তোলপাড় করে দিচ্ছে বাঁশবনটাকে, যেন সেই কান্নার স্বরে বিদ্ধ হয়ে বাঁশ গাছগুলো আকুলি বিকলি করে আছড়ে পড়ছে এর ওর গায়ে। ভাগ্যিস টর্চটা আমার সঙ্গে তখনও বিশ্বাসঘাতকতা করেনি। সেই আলোতেই কিছুটা দূরে দেখলাম একটি মেয়ে মাথা নিচু করে বসে এক নাগাড়ে কেঁদেই চলেছে। পরনে ময়লা শাড়ি, হাতে শাঁখা পলা। আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, শুনছেন? এত রাতে আপনি এখানে কি করছেন? মেয়েটি হঠাৎ করে কান্না থামিয়ে চুপ করে বসে রইল। বৃষ্টিতে ভিজে তখন আমি এমনিতেই জলে চপচপ করছি, তার উপর এই উত্তাল পরিবেশে সামনে বসা মেয়েটির থমথমে ভাব দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মেয়েটি আস্তে আস্তে নিজের মুখ তুলে আমার দিকে চাইল। আমি মেয়েটির মুখটা দেখেই চমকে বলে উঠলাম, মিঠু তুই? মিঠুর চোখে জল, আমার দিকে তাকিয়ে অঝরে কেঁদে ফেলল। আমি বললাম, কি হলো মিঠু? কতদিন পর তোকে দেখলাম, এখানে এরকম ভাবে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমি আমি এখানে আটকে গেছি গো সমরদা। আটকে গেছিস মানে? আমি এই গাছটার সামনে আটকা পড়েছি। আমার পায়ে খুব জোর লেগেছে। হ্যাঁ, তো কেঁদে কেঁদে ডাকি, কিন্তু কেউ এসে আমায় উদ্ধার করে না। কথাটা শুনে আমার ভারী খারাপ লাগলো। কে জানে কখন থেকে ও এখানে পড়ে আছে। আমি মিঠুকে তুলে দাঁড় করালাম। পায়ে ওর ভালোই চোট লেগেছে, তাই হাঁটতে পারছে না ঠিক করে। আমার উপরেই শরীরের সমস্ত ভার দিয়ে কয়েক পা এগিয়ে ও দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি হলো, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? আমাদের গ্রাম তো সামনে। স্টেশনটা তো পিছন দিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই স্টেশনেই যাব। মানে এই অবস্থায় তুই স্টেশনে যাবি? ওই তো একটা স্টেশন পরই তো আমার শ্বশুর বাড়ি। আমায় ফিরতেই হবে গো, আমার ফিরতেই হবে। হ্যাঁ, আমার তো একটা কাজ বাকি আছে। আমি ব্যস্ত হয়ে বললাম, এত রাতে তুই ট্রেন পাবি না, এখন চল বাপের বাড়ি চল, তারপর ভোর ভোর আমি নিজে তোকে ট্রেনে তুলে দেব। মিঠু কথা শুনল না, সে তখন স্টেশনে যাবেই। আমিও আর জোর করলাম না। শ্বশুর বাড়িতে কি পরিস্থিতি কে জানে, অযথা কাউকে অস্বস্তিতে ফেলা ঠিক নয়। কিন্তু আমি ওকে একা ছাড়লাম না। ওকে ধরে ধরে আমি আবার রাস্তায় উঠে এসে স্টেশনের পথ ধরলাম। হাঁটতে হাঁটতে মিঠু হেসে বলল, আমার জন্য তোমায় কত কষ্ট করতে হলো বলো। না না, কষ্ট কিসের? তোকে যতক্ষণে স্টেশনে নিয়ে যাব ততক্ষণে ভোর হয়ে যাবে, তখন ভ্যান বা রিক্সা কিছু একটা হয়তো পেয়ে যাব। কিছুক্ষণ আমরা চুপ করে হেঁটে চললাম। বৃষ্টি পড়ছে, তবে তার দাপট একেবারেই কমে গেছে। কাদা মাটিতে ভেজা শব্দ তুলে আমরা হেঁটে চললাম। মিঠু হঠাৎ প্রশ্ন করল, সমরদা, বলছি তুমি বিয়ে করেছো? আমি অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ। ছেলে পিলে? হয়নি এখনো। আচ্ছা তুই একটা কথা বলতো, এত রাতে এই ফাঁকা নির্জন বাঁশবনের রাস্তায় এই বৃষ্টির মধ্যে একা একা কি করছিলিস? আর তোর বর তোকে একলা ছাড়লই বা কি করে? মিঠু মাথা নিচু করে বলল, মেয়ে মানুষদের আবার আপন বললে কি সত্যি কিছু হয়? আর সেসব বাদ দাও, তোমার কথা বলো না শুনি।
আমার কোনো কথা নেই, তুই তোর কথা বল। আমি শুনেছিলাম তোর শ্বশুর ব্যবসায়ী। স্বামী কি বাবার সঙ্গে ব্যবসা করে? না গো, বর আমার বড্ড কুঁড়ে মানুষ, এক গ্লাস জল গড়িয়েও খায় না। আমার শাশুড়ি ওর অনেক ছোট বয়সে মারা যান। শ্বশুরমশাই ছেলেকে এমন আদরে মানুষ করেছেন যে ছেলে যে কখন বাঁদর হয়ে গেছে সেটা তিনি ঠাউর করতে পারেননি। তুমি তো জানো আমার সম্বন্ধ করে বিয়ে হয়েছে, প্রস্তাবটা ওদের বাড়ির দিক দিয়ে এসেছিল। আমার বাবা দেখলো ওরা বড় ব্যবসাদার, তাই আমার বিয়ে দিয়ে দিল। মা বলেছিল যে বাড়িতে শাশুড়ি নেই, সেই বাড়িতে বউদের নাকি কষ্টও নেই। কিন্তু আমি ওই বাড়িতে ঢুকে বুঝতে পারলাম কষ্ট আসলে কি। আমি ওই বাড়িতে ঢুকতে আমার শ্বশুর মশাই যাবতীয় কাজের লোকদের না ছাড়িয়ে দিলেন। বললেন আমার বাবা যেহেতু বিয়েতে বেশি টাকা কড়ি দিতে পারেনি, তাই কাজের লোকের মাইনে দেওয়া নাকি সম্ভব না। অন্যদিকে আমার বরটাও ছিল একেবারে পাঁড় মাতাল, সারা সকাল বাড়িতে পড়ে পড়ে ঘুমোতো, সন্ধেবেলা মদের ঠেকে যেত, রাত্রিবেলা টলতে টলতে বাড়ি ফিরে শুয়ে পড়তো। মাঝে মাঝে মদের ঠেক থেকে বেরিয়ে জুয়ার ঠেকেও যেত। জুয়াতে হেরে গেলে জুয়াখোর বন্ধুদের ওপর একটা বাড়ি এসে আমার ওপর মেটাতো। প্রথম প্রথম না সব সহ্য করেছিলাম, পরে পরে বাপের বাড়িতে এসে বাবা মাকে সব কথা খুলে বললাম। ওরা আমাকে বলল দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে। তখন বুঝলাম মেয়েদের বাপের বাড়ি থেকে চলে যাওয়ার পথ যতটা সুগম, বাপের বাড়ি ফিরে আসার পথ ততটাই কঠিন। এমন সময় আমার শ্বশুরমশাইয়ের ব্যবসা কিছুটা আবার পড়ে গেল। কুলাঙ্গার ছেলে, দেখবে কে, ওনারও তো বয়স হয়েছে। চারিদিকে ধার দেনা বাড়তে লাগলো। তখন ওরা আমার উপর চাপ দিয়ে আমার বাপের বাড়ি থেকে টাকা চাইতে বলতে শুরু করলো। আর আমি বিয়েতে যা গয়না পেয়েছিলাম সব ওদের দিয়ে দিলাম। তবুও ওদের ঋণ শোধ হলো না গো। তারপর আমার বাবার থেকে টাকা নেওয়াও শুরু হলো। আমি একদিন প্রচণ্ড রাগ করে খুব অশান্তি করলাম। বললাম এরকম চলতে থাকলে আমি থানায় গিয়ে ডায়েরি করে আসবো। ওরা ভয় পেয়ে গেল। এরপর কিছুদিন না সব ঠিকঠাক চললো। একদিন ওরা হঠাৎ নিজে থেকে আবার আমার সঙ্গে আমার বাপের বাড়ি আসতে চাইলো। বলল যে বেআই মশাই থেকে তো অনেক নিয়েছি, তা একবার দেখা করে একটু ক্ষমা না চাইলেই নয়। এক সময় টাকা পয়সা নিশ্চয়ই ফেরত দেবো ওনাকে। আমার সাদা মনে কাঁধা নেই, মুখের কথাই মেনে নিলাম। বেশ রাত করে না ওরা আমায় নিয়ে বেরোলো। আজ থেকে বছরখানেক আগে এরকমই এক বৈশাখ মাসে ঝড় বৃষ্টির রাতে আমাকে নিয়ে আমার বর আর শ্বশুর মশাই বেরিয়েছিলেন। সেদিনও এমন রাত হয়ে গেছিল। স্টেশনে কোনো ভ্যান বা রিক্সা কিচ্ছু পেলাম না। কাজেই বাঁশবনের পথ দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হলো।
বেশ কথা বলতে বলতে এগোচ্ছি, হঠাৎ না আমার মাথার পিছনে কেউ পাথর জাতীয় কিছু দিয়ে একটা আঘাত করলো। আমি মুখ তুবড়ে পড়লাম। মাটিতে একটা ভাঙা বাঁশ গাছে লেগে আমার পায়ে প্রচণ্ড চোট পেলাম। চোখে তখন খুব আবছা দেখছি, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। অত্যন্ত কষ্টে বলে উঠলাম, কি করছো তোমরা? আমার বর তো আবার গলায় মন না ঢেলে কোথাও যেত না না। সে আমার চুলের মুঠিটা ধরে বলল, ন্যাকা মেয়ে ছেলে কোথাকার, বাপের কোনো ক্ষমতা নেই, তাতেও মেয়ের চোখ রাঙানি দেখো না, শালা দেখলে গা জ্বলে যায়। শ্বশুর মশাই লাল দাঁত বের করে ক্যাক ক্যাক করে হেসে বলে উঠলেন, আমি আমার ছেলেকে আরো বড় ঘরে বিয়ে দেব, যাতে টাকা আমদানিতে আমার কোনো কমতি না হয়, কিন্তু তাহলে তো তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আমি ভয়ে ভয়ে বললাম, বাঁচিয়ে রাখতে পারবেন না মানে? আমার আমার স্বামী বলে উঠল, তার মানে তোমায় এই বাস বলেই মেরে ফেলবো জাদু। তাই তো তোমায় নিয়েই রাত দুপুরে এখানে এসেছি। জলের ঝাপটায় চোখ খুলে তাকে হাত পা নাড়িয়ে প্রতিবাদও করতে পারলাম না। আমার আমার স্বামী আমার আমার গলা টিপে ধরলো। শ্বশুর মশাই আমার পা দুটো শক্ত করে ধরলে। আমি ছটফট করে নিজেকে চালানোর চেষ্টা করলাম, কিন্তু ওই পাষণ্ডদের হাত থেকে আমি মুক্তি পেলাম না। আমার আমার শ্বশুর মশাই বিরক্ত হয়ে আমার স্বামীকে বললেন, আরে ওর গলাটা ঠিক করে ধর, ওরকম রোগা পাতলা মেয়ের গলায় একবার টিপ দিলেই উকুনের মতো মেরে ফেলা যায়। তোর এত সময় লাগছে কেন রে বাপ? আমার স্বামী আমাকে শুইয়ে দিয়ে আমার আমার বুকের ওপর পা তুলে আমার গলায় আরো চাপ দিতে থাকলো। আমার মনে হচ্ছিল আমার 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 চোখটা টিকরে বেরিয়ে আসবে। নিঃশ্বাস নেওয়ার জন্য অনেক কষ্ট করার পরও সামান্য নিঃশ্বাসটুকু নিতে পারছিলাম না। ছটফট করতে করতে কখন যে সব শেষ হয়ে গেল বলতে পারবো না। আমার স্বামী আর শ্বশুরমশাই আমায় তুলে নিয়ে গিয়ে বনের ভেতরে একটা বাঁশ ঝাড়ে ফেলে রেখে চলে গেলেন। ওই রাস্তায় কোনোদিনই বেশি লোকজন আসা যাওয়া করতো না। সেই দিনের পর থেকে আমি যখন অসহায় হয়ে কাঁদতে শুরু করলাম, তারপর থেকে লোকজন ভয় একেবারেই যাতায়াত বন্ধ করে দিল ওখান দিয়ে। আমি সেই বাঁশঝাড়ের সামনে আটকে গিয়েছিলাম। সেখানে বসে বসে দেখলাম আমার মৃতদেহের এক এক করে মাংস গলে পচে যাচ্ছে, শরীরের সাদা হাড় বেরিয়ে আসছে। কান্নায় ভেঙে পড়তাম, সাহায্য চাইতাম, কিন্তু কেউ তো আর এদিকে আসতো না। আজ 1 বছর পর তুমি এলে। মরার পরে একটা জিনিস আমি বেশ বুঝতে পেরেছি, মরে গেলেই যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যায় না। একটা হাত প্রয়োজন হয়, সাহায্যের হাত, যেটা ধরে সেই জায়গা থেকে উদ্ধার পাওয়া যায়। তুমি না এলে আমি কখনোই ওই জায়গা থেকে মুক্তি পেতাম না গো। আমি অনেকক্ষণ আগেই মিঠুর হাত ছেড়ে দিয়েছি। ও এখনো স্বাভাবিকভাবেই চলছে। আমি আস্তে আস্তে ওকে বললাম, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। তোর স্বামী আর শ্বশুরমশাইয়ের অত্যাচারে তুই পাগল হয়ে গেছিস।
তুই বাড়ি ফিরে চল। কিন্তু কোনো কিন্তু না মিঠু, যদি তোর বাড়িতে তোকে কেউ না রাখে তাহলে তুই আমার সঙ্গে কলকাতায় যাবি। ততক্ষণে হাঁটতে হাঁটতে আমরা বাঁশবন পেরিয়ে ওই যেখান থেকে খালপাড়ের রাস্তাটা বাঁদিকে চলে গেছে ওই মোড়টার কাছে চলে এসেছি। মিঠু আমার দিকে তাকিয়ে হেসে বলল, ওই যে মরে গেছি, তুমি তো বিশ্বাস করছো না, তাই না? তুই যে মরে গেছিস সেটা তুই নিজেও বিশ্বাস করিস না, তাহলে তুই পাগল হয়ে যাবি। মিঠু আমায় উত্তর দিল না। আমারও মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে। আমায় ছেড়ে মুখ ঘুরিয়ে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে বলল, রেল লাইন ধরে এগোলে আমার শ্বশুর বাড়ি পড়বে, বেশি দূর না, একটা স্টেশন পরে। হ্যাঁ, আমি হেঁটেই চলে যাব। আমার আমার কাজটা শেষ করা দরকার। তুমি ভালো থেকো গো সমরদা, তুমি ভালো থেকো। আমি আসি, কেমন? বৃষ্টি মাখা রাতে দূরে যেতে যেতে মিঠুর কথাগুলো শুধুমাত্র আবছা হলো না, মিঠুর শরীরটাও আস্তে আস্তে মিশে গেল বৃষ্টি মাখা রাতের অন্ধকারে। চোখের সামনে জলজ্যান্ত মানুষকে হাওয়ার মধ্যে মিলিয়ে যেতে দেখে আমার চোখটা কেমন ধাঁধিয়ে গেল। মিঠুকে ডাকার জন্য মুখ খুললাম, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বেরোলো না। ওদিকে আস্তে আস্তে পূবের আকাশে তখন দেখা দিয়েছে ভোরের আলো। কিচিরমিচির করে পাখিরা নিজের ঘর ছেড়ে বেরোচ্ছে। দূর থেকে এক দুজন নিজের ভ্যান নিয়ে এগিয়ে আসছে স্টেশনের দিকে। পিসিমা এখন অনেকটাই ধাতস্থ। আমাকে দেখে তার রুগ্ন ভাবটা অনেকটাই কেটেছে। আমার সঙ্গে সারা দিন বসে বসে গল্প করে। এখানে এসে আমি পিসিমার থেকে কিছু ব্যাপার জানতে পারলাম। মিঠুর শ্বশুরবাড়ির লোকেরা ছিল চামার। তারা বারে বারে এই গ্রামে এসে ওর বাবার থেকে টাকা পয়সা চেয়ে যেত, না দিলে হুজ্জতি করত। তাদের উপর অতিষ্ঠ হয়ে মিঠুর বাবা সপরিবারে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন। তারপর মিঠুরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি দুদিন পিসিমার কাছে থাকলাম। সেই দুদিনে আমি জানতে পারলাম যে রাতে আমি মিঠুকে উদ্ধার করে স্টেশনের সামনে নিয়ে গিয়েছিলাম, সেই রাতেই পটলডাঙ্গা নিবাসী দুজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের পরিচয় জেনেও আমি একটুও অবাক হলাম না। মৃতের মধ্যে প্রথমজন ছিল মিঠুর শ্বশুর ও অপরজন ছিল মিঠুর স্বামী। বুঝতে পারলাম মিঠু এই কাজের কথাই সেদিন বলেছিল। এটাই ছিল ওর অসম্পূর্ণ কাজ।